24 ঘন্টার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো নীল নদ কীভাবে তৈরি হয়েছে। সভ্যতার প্রাচীন যুগের ইতিহাস পড়তে গেলে যে দেশের নাম সবার আগে আসে তা হলো পিরামিডের দেশ মিশর। আদিযুগ থেকে সেখানে এক আশ্চর্য সভ্যতা তৈরি হয়েছিল, যা এখনও ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ, স্থাপত্যদের অবাক করে দেয়। কিন্তু মরুভূমি ঘেরা কিছু জমিন এই সভ্যতা প্রাণ প্রতিষ্ঠা করেছিল এক নদ। নীল নদের দুপাশে আবাদি বজমি তৈরি করেছিলেন মিশরের বাসিন্দারা। দর্শক, এখন আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নীল নদ কেন বা কিভাবে তৈরি হলো? মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরের মতো বিশাল মরুভূমির বুকে গড়ে উঠেছে বহু ঐতিহাসিক সভ্যতা। শুধু মিশর নয়, আফ্রিকার মোট 11টি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে নীল নদের উপত্যকা। নীল নদ শুধু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী নয়, এটি সম্ভবত সবচেয়ে প্রভাবশালী নদীও বটে। দক্ষিণ আফ্রিকার আমাজন, এশিয়ার ইয়েলো রিভার কিংবা ইউরোপের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভলগা নদের প্রভাব অনেক থাকলেও নীল নদের মতো এতটা প্রভাব হয়তো অন্য কোনো নদীর নেই। নাইল নামটির সেমিটিক মূল হচ্ছে নাহল, যার অর্থ হচ্ছে প্রবহমান উপত্যকা। দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কীভাবে বন্যায় প্লাবিত হতো প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে তা ছিল এক অজানা রহস্য। প্রাচীন মিশরীয়রা সদা প্রবাহমান এই নদীটিকে নাম দিয়েছিলেন অরু বা অর, যার অর্থ হচ্ছে কালো। এই নামের পেছনে কারণ হচ্ছে প্রতি বছর নীল নদ যখন তার গর্ভে ধারণ করা কালো রঙের পলি দিয়ে মিশরকে সমৃদ্ধ করে, তখন মিশরকে মনে হয় যেন পুরো ভূমি অন্ধকারে ছেয়ে গেছে। তাই এই আধারে আচ্ছাদিত ভূমিতে মিশরীয়রা মূল্যবান কৃষিজ ফসলের চাষ করত। গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীল নদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছিলেন। নারীর স্বরূপ ধারণ করা মিশরের বুক ছিঁড়ে বয়ে চলা পুংলিঙ্গের ইজিপ্টাস যেন নীল যে মিশরের জীবনাশক্তি, এই কথাটি বারবার স্মরণ করিয়ে দেয়। মিশরে এবং সুদানের নাইল এখন আল নীল, আল বাহর এবং বাহর আল নীল বা নাহার আল নীল নামে পরিচিত। হোয়াইট নীল নদী এবং ব্লু নীল নদীর মিলিত প্রবাহে নীল নদীর সৃষ্টি হয়েছে। হোয়াইট নীল নদীটি ট্যাঙ্গানাইকা হ্রদের নিকটবর্তী বুরুন্ডির পার্বত্য মালভূমি থেকে উৎপন্ন হয়ে কিছু দূর উত্তরে গিয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে এবং পরে ভিক্টোরিয়া হ্রদ থেকে নির্গত হয়ে নদীটি অ্যালবার্ট হ্রদের মধ্য দিয়ে খার্টুম শহরের দিকে প্রবাহিত হয়েছে। এই গতিপথে বাঁ দিক থেকে 12 এল গজল এবং ডান দিক থেকে সুবাট নামের দুটি উপনদী হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। ব্লু নীল নদীটি ইথিওপিয়ার টানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে খার্টুম শহরের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। এরপর এই দুই মিলিত নদী নীল নদ নামে উত্তর দিকে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। খার্টুম শহরের কিছু উত্তরে 8-12 উপনদীটি নীলের সঙ্গে দক্ষিণ দিকে মিলিত হয়েছে। ব্লু নীল নদীটি ইথিওপিয়ার টানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে খার্টুম শহরের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। এরপর এই দুই মিলিত নদী নীল নদ নামে উত্তর দিকে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। খার্টুম শহরের কিছু উত্তরে 8-12 উপনদীটি নীলের সঙ্গে দক্ষিণ দিকে মিলিত হয়েছে। নীল নদের গতিপথ জানা হলো। নীল নদের আয়তন দৈর্ঘ্যে 6853 কিলোমিটার বা 4258 মাইল এবং প্রস্থে 2.8 কিলোমিটার বা 2 মাইল। নীল নদের গতিপথ ও আয়তন তো জানা হলো, এবার জানা দরকার নীল নদীর ইতিহাস। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান নীল নদের উপত্যকায়। প্রাচীন মিশরের অনেক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানও এখানে। কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, মিশর জুড়ে বিস্তৃত নীল নদ ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। পৃথিবীর সব নদ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই ধরনের বৈশিষ্ট্যের আরও একটি নদ হচ্ছে সিন্ধু। এটি দক্ষিণ এশিয়ার পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে করাচি বন্দরের পাশ দিয়ে আরব সাগরে পড়েছে। যা হোক, বলেছিলাম নীল নদ নিয়ে। এই নদীর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য নদী যখন শুকিয়ে যায় তখন নীল নদ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে।
আর নীল নদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদী পানিতে পূর্ণ থাকে। আফ্রিকা মহাদেশের বাইরে মানুষের মধ্যে মিস্টার স্পেক 1858 সালে সর্বপ্রথম লেক ভিক্টোরিয়া খুঁজে বের করেন। 1862 সালে তিনি পুনরায় লেক ভিক্টোরিয়ার ফিরে এসে এটাকে নীল নদের উৎস হিসেবে ঘোষণা করেন। তবে লেক ভিক্টোরিয়াকে নীল নদের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যার নাম আলোচিত হয় তিনি মিস্টার স্ট্যানলি। মিস্টার স্ট্যানলি 1872 সালে লেক ভিক্টোরিয়া চারদিকে প্রদক্ষিণ করেন এবং লেক ভিক্টোরিয়াই যে নীল নদের উৎস সেই তত্ত্ব সুনিশ্চিত করেন। নীল নদ আমিষের অফুরান ভান্ডার। প্রধান প্রধান শস্যের মধ্যে ফলানো হতো যব, রুটির জন্য গম এবং বিয়ারের জন্য বার্লি। কাপড় ও দড়ি তৈরির উপকরণ হিসেবে ফলানো হতো এক জাতীয় শন গাছ। দারুণ একটি উদ্ভিদ ছিল পেপিরাস, এর মূলও খাওয়া যেত। উপরের অংশ দিয়ে মাতুর থেকে শুরু করে নৌকা সবই তৈরি করা হতো। আরও বানানো হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম কাগজ। এগুলো স্থানীয় চাহিদা মেটানোর পর রপ্তানিও হতো। নীলের কুমির কিংবদন্তি তুল্য। এখানকার বাসিন্দাদের জীবনাচরণের সঙ্গে জড়িয়ে আছে কুমিরের কথা। অনেক অভিযানও ব্যর্থ হয়েছিল কুমিরের আক্রমণে। কুমিরগুলো 4 মিটার পর্যন্ত লম্বা হতো। অন্য প্রাণীর মধ্যে ছিল বেবুন, কাচিম সহ প্রায় 300 প্রজাতির পাখি, যেমন ঈগল, আইবিস ও সানবার্ড। প্রাচীন গ্রিসের ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। হিমালয় মানে এক বিস্ময়কর রহস্য, এক ভয়ঙ্কর সৌন্দর্য। হাজার হাজার বছর ধরে দুনিয়ার মানুষকে অভিভূত করে রেখেছে এই হিমালয়। এই ভিডিও দেখার জন্য এইখানে ক্লিক করুন। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক দিবেন, নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।